তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের একটি উপজেলা, যেটি বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ সীমানা হিসেবে ধরা হয়। পৃথিবীর তৃতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা বছরের একটি নির্দিষ্ট সময়ের এই তেঁতুলিয়া উপজেলা থেকে দেখা যায় এবং সাথে তেঁতুলিয়ার উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি উপজেলা। আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব তেঁতুলিয়ার সৌন্দর্য আপনাদের মাঝে প্রকাশ করানো। কালকে রাতে আমি এই হোটেলটাতেই ছিলাম, যেটা হচ্ছে যে পঞ্চগড় জেলা শহরের মধ্যে একটা সেন্ট্রাল গেস্ট হাউস নামে পরিচিত। এটি একটি মার্কেটের উপরের ভবনের মধ্যেই হোটেলটা নির্মাণ করা ছিল। আর এটি হচ্ছে যে পঞ্চগড় বাজারের যে মোড়, এই মোড় থেকেই হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন আসা যাওয়া করে। আমরা এখন মৌচাক হোটেলের সামনে দাঁড়ায় আছি। এখান থেকে হচ্ছে তেঁতুলিয়া বাংলা বন্দর যাওয়ার বাসগুলো যাতায়াত করে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে আমাদের বাসটি চলে আসে। আমরা এখন সোজা চলে যাব বাংলা বন্দর উদ্দেশ্যে। আমি যখন পঞ্চগড়ে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। এতটা ঠান্ডা ছিল যে দিনের বেলা পর্যন্ত গাড়ির জানলা খোলা যাচ্ছিল না। জানলা খুললে অনেক বেশি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস আসতেছিল। এই জন্য আমি গ্লাস লাগিয়েই ভিডিওগুলো করি, যার জন্য ঝাপসা দেখা যাচ্ছিল। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন সোজা চলে যাব পঞ্চগড় থেকে বাংলা বন্দর উদ্দেশ্যে। আর পঞ্চগড় থেকে বাংলা বন্দর দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। আর ভাড়া নেবে আপনার থেকে 100 থেকে 110 টাকার মতো। আপনারা যাওয়ার সময় রাস্তার দুই পাশে এরকম পাথরের স্তূপ দেখবেন। এটার কারণ হচ্ছে এনারা নদী থেকে পাথর সংগ্রহ করে, সাথে ভারত, নেপাল, ভুটান থেকেও পাথর সংগ্রহ করে থাকে। পঞ্চগড় থেকে বাংলা বন্দর পর্যন্ত যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 ঘন্টা 20 মিনিট পরে আমাদের যে বাসটি আমাদেরকে বাংলা বন্দর যে বর্ডার আছে, বর্ডারের আরো সামনে নামিয়ে দেয়। এখান থেকে আমরা হচ্ছে অটো করে যাচ্ছি এখন সোজা বর্ডারের দিকে। যেখান থেকে আপনাদেরকে নামিয়ে দিবে ওইখান থেকে আপনারা অনেকগুলো লোকাল অটো পাবেন, সেগুলো করে চলে যাবেন। আপনারা যদি সিঙ্গেল পার্সন হয় আপনাদের থেকে 20 টাকা করে রাখবে, সবার থেকেই 20 টাকা করে রাখে। এখান থেকে আপনাকে সোজা বর্ডারের সামনে নামাই দিবে। 10 মিনিট পর্যন্ত অটো ভ্রমণ করার পরে আমাদের বর্ডারের সামনে নামিয়ে দেয়, যেটুকু ওদের সীমানা। এখন নামিয়ে দেখতে পারবেন আপনাদের সাইনবোর্ডে শিলিগুড়ি, দার্জিলিং এগুলোর সাইনবোর্ড। আরেকটু সামনে গেলে হচ্ছে যে বর্ডার দেখতে পারবেন। আপনারা বর্ডারের এখানে গেলে দেখবেন এরকম ট্রাক ভর্তি বালি, সিমেন্ট নিয়ে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে পাথরে নিয়ে আসে। এগুলো ভুটান, ইন্ডিয়ান এইসব জায়গা থেকে বাংলাদেশে সাপ্লাই হয়ে থাকে। বর্ডারের একটু সামনে গেলে দেখতে পারবেন এরকম জিরো করে একটা স্ট্যাচু দেওয়া আছে, যেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এটাই হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ বর্ডার, যেটা বাংলা বর্ডার হিসেবেও বেশি পরিচিত। বাংলা বন্দর হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রধান অভ্যন্তরীণ বন্দর, যা ভারত, নেপাল, ভুটানের সাথে বাণিজ্যিকভাবে সংযুক্ত। 3টি দেশের ভারতীয় ভূখণ্ডের 52 কিলোমিটার দ্বারা বিস্তৃত, যেটাই শিলিগুড়ির করিডোর নামেও সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলা বন্দর থেকে ঢাকার দূরত্ব 503 কিলোমিটার এবং টেকনাফের দূরত্ব হচ্ছে 992 কিলোমিটার।
আমি যেদিন গিয়েছিলাম সেদিন মানুষের সমাগম মোটামুটি অনেকটাই বেশি ছিল। কয়েকটা ভার্সিটির স্টুডেন্টরাও আসে এখানে, দেখতেছিলাম পিকনিক করতেছিল, মানে পিকনিকে মানে ঘোরার জন্য আসছে, যেটা দেখে আমার থেকে খুবই ভালো লাগছে। আর এখানে শনিবার আর সোমবারে একটা প্যারেড হয়, মানে বিডিআরদের একটা প্যারেড হয়, ওই প্যারেডও চাইলে আপনি দেখতে পারবেন, যেটা 3:30 কি 4টা বাজে শুরু হয়। যারা এখানে ঘুরতে আসবেন ভুলেও এটার বাইরে যাবেন না, এখানে সবসময় একজন বিডিআর থাকবে, আপনাদের নিষেধ করে দিবে যে এই সাদা দাগের বাইরে আপনারা যেতে পারবেন না। অনেকক্ষণ বাংলাবন্ধা বর্ডার দেখার পরে আমি এখন চলে যাচ্ছি তেঁতুলিয়ার উদ্দেশ্যে। আপনারা বাংলাবন্ধা বর্ডার থেকে যাওয়ার সময় দেখবেন এরকম পাথরের স্তূপ রয়েছে, যেগুলো নেপাল, ভারত, ভুটান থেকে আমদানিকৃত পাথর। আমার এখানে যে জিনিসটা সব থেকে অবাক লাগছে সেটা হচ্ছে যে ভ্যান গাড়িকে করে মানুষ মানে যাতায়াত করে থাকে। আর আপনার থেকে ভ্যান গাড়িওয়ালা বাংলাবন্ধা থেকে এই যে বাস কাউন্টার আছে, বাস কাউন্টার পর্যন্ত ভাড়া নেবে 10 টাকা। বাংলাবন্ধার এখান থেকে বাস কাউন্টার থেকে আমি সোজা এখন চলে যাব যে তেঁতুলিয়া আছে, তেঁতুলিয়া 0 পয়েন্টের উদ্দেশ্যে। বাসে ওঠার পরে আপনারা যদি বাস কন্ডাক্টরকে বলে দেন যে আপনারা তেঁতুলিয়া 0 পয়েন্টে নামাই দিতে, তাহলে ওইখানে নামাই দিবে। আর জনপ্রতি বাংলাবন্ধা থেকে যে তেঁতুলিয়া 0 পয়েন্ট আছে ওইখানের ভাড়া নেবে 50 টাকা। প্রায় 20 মিনিটের মতো বাস ভ্রমণ করার পরে আমরা চলে আসি তেঁতুলিয়া 0 পয়েন্টে। এটাই হচ্ছে উত্তরবঙ্গের যে তেঁতুলিয়া আছে, তেঁতুলিয়া 0 পয়েন্ট। এখানেই সবাই ম্যাক্সিমাম আসি ছবি তুলে। সো আমি এখন আছি বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ সীমানা হচ্ছে তেঁতুলিয়া উপজেলা তেঁতুলিয়াতে সর্বশেষ, বাংলাদেশের একবারে উত্তরবঙ্গে সর্বশেষ উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, আর জেলা হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা হচ্ছে লাস্ট সীমানা। এরপরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার হচ্ছে যে বাংলাবন্ধার ওইখানে গেছি, ওইটার ফুটেজ দেখাইছি। তেঁতুলিয়া 0 পয়েন্টের পিলারের পাশেই একটা 0 আকৃতির একটা স্থাপনা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে এসেও ছবি তুলতে পারেন। এখন আমি এখান থেকে সোজা চলে যাব ডাক বাংলোতে, যে তেঁতুলিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা ডাক বাংলো ওইখানে। 0 পয়েন্টের পাশে করেই দেখবেন একটা রোড সোজা উপরের দিকে গেছে, এটা ধরে হাঁটলে আপনি ডাক বাংলোতে পৌঁছে যাবেন। তেঁতুলিয়ার সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা আছে ডাক বাংলো ওইখানে। ডাকবাংলো তেঁতুলিয়া উপজেলা অবস্থিত একটি রিসোর্ট। ডাকবাংলো রিসোর্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। ঐতিহাসিক এই ডাকবাংলো নির্মাণের কৌশলটি অনেকটা ভিক্টোরিয়ানের ধাঁচের মতো। জানা যায় এটি নির্মাণ করেছিলেন কোচবিহারের রাজা। ডাকবাংলো থেকে আপনারা ভারতীয় যে মহানন্দা নদীটি আছে ওইটির সম্পূর্ণ ভিউ এনজয় করতে পারবেন। সো আমি এখন আছি তেঁতুলিয়ার মধ্যে, তেঁতুলিয়ার ডাক বাংলোতে, যেখান থেকে পৃথিবীর সর্বোচ্চ
দ্বিতীয় যে পর্বত শৃঙ্গ আছে কাঞ্চনজঙ্ঘা, সেটা একটা বছরের নির্দিষ্ট সময়ে দেখা যায়। এছাড়া আসলে আপনি আমার মতো শুধু কুয়াশা দেখবেন। আর আমি যখন আসছি তখন প্রচন্ড শীত করতেছে অলরেডি, শীতের কারণে কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। সো বছরের একটা নির্দিষ্ট সময়, যেটা হচ্ছে মেবি ডিসেম্বর কি জানুয়ারি, না ডিসেম্বর কি নভেম্বরের দিকে, এই 2 মাস যদি আসেন তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হইতে পারে। আমার তো হয় নাই, বাট আমি যেটার জন্য আসছি ওইটা সম্পূর্ণ হয়েছে, যে তেঁতুলিয়া উপজেলাটা ঘুরার। মহানন্দা নদী থেকে এখানে স্থানীয় মানুষেরা পাথর সংগ্রহ করে ওগুলো বিক্রি করে নিজের জীবিকা নির্ভর করে থাকে। মহানন্দা নদীর সাথে ডাকবাংলো ঘোরার পরে আমরা এখন চলে যাব তেঁতুলিয়া লাভ পয়েন্টের ওইখানে। আর লাভ পয়েন্টের এখানে যেতে হলে আপনার থেকে ভ্যান গাড়ি করে 10 টাকা নেবে, জনপ্রতি 10 টাকা করে আপনারা লাভ পয়েন্টের ওইখানে চলে যেতে পারবেন। লাভ পয়েন্ট দেখা শেষে আমরা চলে যাচ্ছি এখানের পুরাতন একটা মন্দির আছে, ওইটা দেখার জন্য। আপনারা ভ্যান গাড়িওয়ালারা বললেই হবে যে আপনারা পুরানো মন্দিরটা দেখতে চান, তাহলে আপনাদের এমন একটা জায়গায় নামাই দিবে। ওইখান থেকে জাস্ট একটু হাঁটলেই নিচের দিকে নামলে হচ্ছে এই মন্দিরটা দেখতে পারবেন, যেটা অনেক অনেক আগে, কত বছর পুরানো আমি জানি না সঠিক। ধ্বংসস্তূপ দেখে বোঝা যাইতেছে যে এখানে এখন আর কোনো পূজা কর্ম যে কার্যক্রম ওগুলো হয় না, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটি হচ্ছে মহানন্দা নদী, এখন পুরোই শুকনা। আর পাশে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে শিলিগুড়ি ব্রিজ, মানে ছোটখাটো যে ব্রিজটা আছে ওইটা দূর থেকে দেখা যাইতেছে। আর এখানেই কিন্তু সীমান্ত পিলার দেওয়া আছে, ওই সীমান্ত পিলারটা পার করার চেষ্টা করবেন না, সীমান্ত পিলারের ভিতরে থেকে যতটা সম্ভব চেষ্টা করবেন যে ভিউ এনজয় করা। আমি যখন গিয়েছিলাম তখন মহানন্দা নদীর অবস্থা খুবই খারাপ ছিল, পানি নেই বললেই চলে। আর নদীটা পুরোপুরি মরা অবস্থায় ছিল, দেখতে পারতেছেন পানি পরিমাণ অনেক অনেক কম। বর্ষাকালে শুনেছি এখানে পানি অনেকটাই ভরে যায়, তো আমি যখন গিয়েছিলাম তখন বর্ষা ছিল না, শীতকাল ছিল, তো তার জন্য পানির পরিমাণও কম ছিল। আর সব বালি আর বালি দেখা যাচ্ছে, কিছু সংখ্যক পানি ছিল যেগুলো মোটামুটি আর কি, বাট এখান থেকে মোটামুটি ভালোই ভিউ দেখা যাচ্ছিল। ওইখানে অনেকক্ষণ ঘোরার পরে আমি এখন আবার চলে যাচ্ছি ভ্যান গাড়ি করে এখানে যে বিখ্যাত ব্যাম্বো বাঁশ আছে, হলুদ কালারের বাঁশগুলো দেখার জন্য। এখানে আপনি আসলে বাংলাদেশের বড় বড় বাঁশ, সাথে হচ্ছে যে হলুদ বাঁশ কতগুলো, যেগুলো থাইল্যান্ডের বাঁশ হিসাবে পরিচিত না ভুটানের বাঁশ আমি সেও জানি না, ওগুলো দেখতে পারবেন।
এরপরে আমরা দেখতে চলে যাই এখানে যে বিখ্যাত চা বাগানগুলো আছে, ওই চা বাগানগুলো। এখানে অনেকগুলো চা বাগান আছে, তার মধ্যে বিখ্যাত কয়েকটা বাগান ছিল যেগুলোর নাম আমার এখন মাথায় আসতেছে না, তার জন্য দুঃখিত। ওইখানের মধ্যে কয়েকটা চা বাগান আমরা ঘুরে দেখি। এই চা বাগানটা কোথায় ছিল আমার সঠিক জানা নেই, নামটা ভুলে গিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই চা বাগানের যে জিনিসটা আমার থেকে সবচেয়ে ভালো লাগছে, এর পাশে একটা দিঘি ছিল, যে আমাদের বড় করে যে দিঘি আছে ওই দিঘি। এই দিঘির সৌন্দর্য ভাই আলাদা লেভেলেরই ছিল। আপনি হাতে কফি বা চা নিয়ে যদি এই দিঘির ফিল নিতে চান তাহলে খুবই খুবই অসাধারণ একটা ফিলিং পাবেন। আমার এখানের পরিবেশটা অনেক অনেক সুন্দর লেগেছে, যেটা বলার বাইরে। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আরো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। অনেকক্ষণ ঘোরা শেষে আমি চলে আসি তেঁতুলিয়া বাজারে। আর তেঁতুলিয়া বাজারে আসলে আপনি এই তেঁতুল গাছটা দেখতে পারবেন, যেটার কারণেই হচ্ছে তেঁতুলিয়া উপজেলার নাম দেওয়া হয়েছিল। এই তেঁতুল গাছটা আগে আরো বড় ছিল, এখনো মোটামুটি অনেকটাই বড় আছে, যেটাকে সুন্দর করে যে পাথর আছে পাথর দিয়ে ঘিরে বা কংক্রিট দিয়ে ঘিরে সুন্দর করে বসার জন্য, মানুষের বসার জন্য সিটও বানিয়ে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে তেঁতুলিয়ার আশেপাশের বাজার বা প্লাস পরিবেশ, এটাই হচ্ছে তেঁতুলিয়া পুরো বাজার। আমরা এখন দাঁড়িয়ে আছি বাস স্টেশনে, যেখান থেকে হচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় তেঁতুলিয়া থেকে। ওইখানে দাঁড়ায় আছি বাসের জন্য। এখানে আসার পরে আমার থেকে যে জিনিসটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে ভ্যান গাড়ি দিয়ে যে যাতায়াত করে এই জিনিসটা আমার কাছে পুরোপুরি ইউনিক। তো এই জিনিসটা আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের পঞ্চগড়ের বাসটি চলে আসে, আর আমরা সোজা তেঁতুলিয়া থেকে এখন পঞ্চগড়ে যাওয়ার জন্য চলে যাই বাসে করে। 50 মিনিটের মতো বাস ভ্রমণ করার পরে আমরা চলে আসি পঞ্চগড় শহরে। এটা হচ্ছে পঞ্চগড় শহর, এটা পুরোপুরি হচ্ছে পঞ্চগড় শহর। আমি পঞ্চগড় শহরের জাস্ট একটুখানি ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে যে মোড়, যে মোড়ের থেকে আপনি সব ধরনের গাড়ি চলাচল করে, সব ধরনের গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। এখানে শহরের সাথে আরেকটা নদী ছিল, ওই নদীর ভিউ দেখতে দেখতে আমি বিকালের সন্ধ্যাটা এনজয় করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।